আজ 4 অক্টোবর মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। জীবন সংখ্যায় খাদিজা, শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার বদরুল, দায় নিচ্ছে না ছাত্রলীগ। দুদক এনবিআর কর্মকর্তাদের অসাধুতায় হারছে সরকার, অভিযোগ অ্যাটর্নি জেনারেলের। সৃজনশীল প্রশ্নের সংখ্যা বাড়ছেই, পরীক্ষার সময় বাড়ানোর দাবি অভিভাবকদের। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার ধারালো অস্ত্রের আঘাতে আহত কলেজ ছাত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। স্কয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়ছে খাদিজা বেগম। এদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে মামলা হয়েছে সিলেটে। সিলেট সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগম সোমবার বিকেলে এমসি কলেজে পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় তার পথ আটকায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এক পর্যায়ে খাদিজাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে বদরুল। উপস্থিত শিক্ষার্থীদের অনেকেই মোবাইল ফোনে ধারণ করে দৃশ্যটি। এমসি কলেজ থেকে পালানোর সময় স্থানীয় জনতা বদরুলকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বদরুলকে তুলে দেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। গুরুতর আহত খাদিজাকে নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে নিয়ে আসা হয় ঢাকার স্কয়ার হাসপাতালে। ডাক্তার সাহেব বলছে যে অপারেশন করলে রোগী হয়তো 5% বাঁচতেও পারে, আবার নাও বাঁচতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এখনো সংকটমুক্ত নন খাদিজা। সবকিছু মিলিয়ে ওনার কন্ডিশন খুবই খারাপ, ক্রিটিক্যাল ইল, তার বাঁচার সম্ভাবনা খুবই কম। তারপরে অপারেশন করেছে উইথ দ্য হোপ যাতে একটা কিছু করা যায় আর কি, হয়তো বা বাঁচার সম্ভাবনা ক্ষীণ হলেও থাকতে পারে। এই ঘটনায় সিলেটের শাহপরান থানায় মামলা করেন খাদিজার চাচা। মামলায় বদরুলকে করা হয়েছে একমাত্র আসামি। ভিকটিমের চাচা আব্দুল কুদ্দুস কর্তৃক দায়েরকৃত অভিযোগে আমরা মামলা নিয়েছি। অত্র থানার মামলা নম্বর 8 বেলা 1:55 সময়। বদরুলের শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ করেছে খাদিজার সহপাঠী ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন, কালো ব্যাজ ধারণ ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া সহ 3 দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন কলেজ ছাত্রী। নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা পারভিন, আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। জাকির হোসেন, আপনি আজকে সারাদিন সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। আমি আবারও এই প্রশ্নটি করতে বাধ্য হচ্ছি যে ছাত্রলীগ করলে মানুষের কি এমন ক্ষমতা হয় যে ছাত্রলীগের একজন কর্মী বা একজন সাবেক কর্মী, একজন নেতা বা একজন সাবেক নেতা তিনি প্রকাশ্য দিবালোকে কোনো মেয়েকে উপর্যুপরি ছুরিকাঘাত করতেও সাহস করেন? কারণটা কি আসলে? ধন্যবাদ ভাইয়া। আপনি আসলে প্রথমেই বলছেন যে ছাত্রলীগ করলে কি এমন পাওয়ার হয়। আসলে এটা আমি সম্পূর্ণভাবে অপোজ করছি এই কথাটি। আপনি জানেন যে আমাদের একটি গঠনতন্ত্র রয়েছে, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেকই আমাদের কমিটিগুলো হয়ে থাকে এবং সেই অনুসারেই আমাদের সেই সংগঠনটি পরিচালিত হয়ে থাকে। এবং যার এই বদরুল আলমের ব্যাপারে যে কথাটি বলা হচ্ছে, সে বর্তমানে চাকরি করে হচ্ছে সুনামগঞ্জের ছাতকের আলহাজ আয়াতুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আমাদের বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রে পরিষ্কারভাবে বলা আছে যে যদি কোনো ছাত্রলীগের নেতা বা কর্মী সে যদি তা কোনো কর্মক্ষেত্রে যোগদান করে, তাহলে কর্মক্ষেত্রে যোগদান করার সাথে সাথে সেই ছাত্রলীগ নেতা বা কর্মীর তার সেই পুষ্টি বাতিল বলে গণ্য হবে। সুতরাং একজন শিক্ষক যে সে হচ্ছে আয়াতুর রহমান উচ্চ বিদ্যালয়ের বদরুল কি ছাত্রলীগের কর্মী ছিল? দিবালোকে যে পাশবিক জাকির, বদরুল কি ছাত্রলীগের কর্মী ছিল? হ্যাঁ, কর্মী ছিল। সেটা তো আমরা বলছি কর্মী ছিল। জি জি জি, কর্মী ছিল। বদরুল ছাত্রলীগের কর্মী ছিল। কিন্তু আজকে গতকালকের যে ঘটনাটা সেই ঘটনায় আপনি দেখেছেন যে যারা এই পাশবিক যে এই ঘটনা ঘটিয়েছে বদরুল, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং তার আজকে আমি স্কয়ার হসপিটালে গিয়েছিলাম এবং ওর মামা এবং চাচার সাথে কথা বলেছি। ওনারাও বলেছেন যে ও একটি বখাটের ছেলে এবং আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। আমরা সেই নার্গিসের
ফ্যামিলির পাশে দাঁড়িয়েছি, আমরা সব বলেছি যে আপনার পাশে আছি। এবং তাকে যে এই আহত হওয়ার পরে সর্বপ্রথম যে ছেলেটি উদ্ধার করেছে, ইমরান নামের যে ছেলেটি, ছাত্রলীগের নেতাকর্মীরাই তাকে উদ্ধার করে উসমানী মেডিকেল কলেজে নিয়ে এসেছে। এবং যে তাকে যে মানে ধরে গণদুলাই দিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে, তারাও কিন্তু ছাত্রলীগের নেতাকর্মী। এখন পর্যন্ত স্কোয়ারে তার যে আপডেট এবং এই রক্তের সরবরাহ সব কিছু বাংলাদেশ ছাত্রলীগ সেই নার্গিসের ফ্যামিলির সাথে আছে। সুতরাং একজন যারা জাকির সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে বিষয়টি আপনার কাছে কেমন লাগে যে 1 মাসের একটু বেশি হয়েছে, আফসানা একজন জানেন যে তাকে ঢাকায় খুন করা হয়েছে এবং তার সাথেও জড়িয়ে যে ছাত্রলীগ কর্মী বা নেতার কথা বলা হয়েছে, তার নাম হচ্ছে রবিন, তাকে এখন আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না বা তাকে আমরা আসলে কোথাও দেখছি না, সেটি আপনার এবং সেটিও আপনার সংগঠনের উপরে এসে পড়ে। আপনি দেখেছেন যে এটি কেমন লাগে? আমি একটু বলবো ভাই, আপনি তেজগাঁও কলেজের যে রবিন সাংগঠনিক সম্পাদক, তার কথা বলা হয়েছে, সেখানে আপনারা দেখেছেন যে সবগুলো পত্রিকা বলেছে যে রবিন নাকি তাকে হত্যা করেছে, কিন্তু তার 2 দিন পরেই 3 থেকে 4 দিন পরে আবার সবগুলা পত্রিকায় এসেছে যে ওই মেয়েটি আত্মহত্যা করেছে, রবিন এটার সাথে জড়িত না। আপনারা সেটা জানেন কিনা আমি জানি না, কিন্তু আপনারা যদি দেখেন, আপনারা আইন শৃঙ্খলা যারা এই পোস্টমর্টমের সাথে জড়িত এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে, সবার সাথে আমরা কথা বলেছি যে তার পরিষ্কারভাবে বলা হয়েছে সেই মেয়েটি আত্মহত্যা করেছে, রবিনের এখানে ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু আমরা সবসময় সেটি নিশ্চয়ই আদালত বিচার করবে, কিন্তু রবিনের বিরুদ্ধে যখন অভিযোগটি উঠেছে তখন কি আমরা রবিনের বিরুদ্ধে কোনো প্রসিডিংস, চার্জশিট, গ্রেপ্তার এগুলি হতে দেখেছি? আসলে তিনি জড়িত কি জড়িত না, তিনি খুন করেছেন কি খুন করেন নাই সাব্যস্ত হয়ে থাকে বদরুল, সেটা তো যদি কারো একজন নির্দোষ ব্যক্তির উপর তো আমরা কখনো সে কোনো তথ্য প্রমাণ ছাড়া তার উপরে কখনো আমরা সে যে দোষী হিসাবে আমরা তাকে সাব্যস্ত করতে পারি না। আমরা দেখেছি এখানে চলমান বিচার প্রক্রিয়া রয়েছে, বিচার প্রক্রিয়া যদি দোষী সাব্যস্ত হয়, এবং আমরা তো তাকে কোনো শেল্টার দেইনি, কিন্তু আমরা দেখেছি যেভাবে পত্রপত্রিকায় যেভাবে বলা হয়েছে যে রবিন তাকে হত্যা করেছে, তেমনিভাবে আবার সেই পত্রপত্রিকাগুলোই আবার এই রিপোর্ট প্রকাশ করে যে রবিন এটার সাথে জড়িত না, যে সে মেয়েটি আত্মহত্যা করেছে। এবং বদরুল আলমের কথা বলা হচ্ছে, আমরা তো পরিষ্কারভাবে বলেছি যে তার কর্মজীবনে যে চলে গিয়েছে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগের উপর আসতে পারে। কর্মজীবনে চলে না গেলে কি করতেন জাকির? এটা হচ্ছে তার ব্যক্তি জীবন ভাই। আমরা অবশ্যই সেটা তো আপনি দেখেছেন, কিছুদিন আগে জঙ্গিবাদ এবং মৌলবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বাবা মারা তার সন্তানের পরিচয় দিতে অস্বীকৃতি জানিয়েছে। আমরা দেখেছি যে দিনাজপুরের এক মা বলেছেন যে সে আমার সন্তান না। সেখানে যেখানে একটি ফ্যামিলি তার বাবা মারা তার সন্তানের পরিচয় দিতে অস্বীকৃতি জানাচ্ছে, তো এরকম যে তার একটা মানুষের 2টা জীবন আছে, একটা হচ্ছে ব্যক্তিগত জীবন আর একটা হচ্ছে রাজনৈতিক জীবন। আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আমেনা পারভিন আছেন আমাদের সঙ্গে। ডক্টর আমেনা পারভিন, আপনি কি মনে করেন আপনাদের বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ঘটনাটি ঘটিয়েছে, সেই ঘটনাটি ঘটানোর পিছনে তার নিজ ব্যক্তিগত পরিচয় ছাড়া, ব্যক্তিগত সত্তা ছাড়াও তার রাজনৈতিক পরিচয়, তার ক্ষমতা, সেগুলি কোনো কাজে লেগেছে আপনি এরকম মনে করেন? যেহেতু তার রাগ হয়েছে, সে জানে যে সে ক্ষমতাবান, এরকম কি আপনি মনে করেন কিনা? আপা, রাজনৈতিক পরিচয়ে সে এটা করেছে কিনা সেটা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না কেন সে এটা করেছে, কিন্তু ব্যক্তিগত আক্রোশের বশবর্তী না হলে একটা মানুষ এতটা নৃশংস কাজ করতে পারে না, এতটা নৃশংস হয় না আর কি। আপা, আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রতাপ বা প্রভাব কতটুকু? কারো পক্ষে করা সম্ভব না। আপা, আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রতাপ বা প্রভাব কতটুকু? ছাত্রলীগ সক্রিয় আমার বিশ্ববিদ্যালয়ে যেটা এখন যারা এক্সিস্টিং স্টুডেন্ট, যারা ছাত্রলীগের সঙ্গে জড়িত তারা আছে। এখন যেহেতু তাদের দল ক্ষমতাসীন, কাজে ছাত্রলীগের স্টুডেন্টরা আছে, সামনের সারিতেই আছে তারা। সেইভাবে কোন রকম কোনো প্রভাব বিস্তার করার জন্য বা প্রতাপ দেখানোর জন্য তারা কি কোনো ধরনের হুমকি, ধামকি, শোডাউন এগুলির মধ্যে দিয়ে যায় বিশ্ববিদ্যালয় নিয়মিত? তাদেরকে কি অনেকে ভয় পায়, তাদেরকে ক্ষমতাসীন মনে করে, ক্ষমতাবান মনে করে? না না, সেরকম কোনো কিছু সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নাই। না, এর এতটা বিশৃঙ্খল বা এতটা উচ্ছৃঙ্খলতা আমাদের বিশ্ববিদ্যালয়ে আছে বলে আমি মনে করি না। সিলেট বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে পর্যন্ত শিক্ষকরা নানা ধরনের আন্দোলন করছিলেন ডক্টর জাফর ইকবাল, এবং নানা ধরনের বিষয়গুলি সামনে চলে আসছিল, ভাইস চ্যান্সেলর এবং অন্যান্য বিষয় নিয়ে। সেই বিষয়গুলি কি এখন স্থিমিত আছে? সেই বিষয়গুলি এখন কিরকম আছে?
সেই বিষয়গুলি বিশ্ববিদ্যালয়ে এখন আর নাই। বিশ্ববিদ্যালয় খুব শান্তিপূর্ণভাবে চলছে। আমি প্রশাসনের একটা জায়গায় আছি, আমি হোস্ট। আমি যেটা মনে করি, আমি যেটা দেখি, বর্তমান পরিস্থিতি খুব শান্তভাবে ইউনিভার্সিটি চলছে আর কি। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। জাকির হোসেন, আমি আপনার কাছ থেকে শেষ জানতে চাইবো যে ছাত্রলীগের কোনো নেতা কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে হলে সেটাতে আপনারা কোনো প্রভাব খাটান কিনা, প্রতাপ খাটান কিনা যে না তার বিরুদ্ধে কোনো মামলা নেওয়া যাবে না বা তিনি খুব গুরুত্বপূর্ণ কেউ, এরকম ঘটনা ঘটে কিনা আসলে? জাকির। অসম্ভব ভাই, এরকম কোনো কিছুই হয়নি কখনো। আমরা সবসময় বলেছি বাংলাদেশ ছাত্রলীগ, আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের আইনের ঊর্ধ্বে কখনোই নয়। আমরা সবসময় আইনকে শ্রদ্ধা করি। আমরা যেখানে যা হয় তাৎক্ষণিকভাবে আমরা স্টেপ নেই। আমরা কাউকে কখনো প্রশ্রয় দেই না, কোনো অন্যায়কে বাংলাদেশ ছাত্রলীগ কখনো প্রশ্রয় আগেও দেয়নি, বর্তমানেও দেয় না। এবং আমি বলবো যে গতকালকের যে ঘটনাটি, এই ঘটনাটি আপনারা মুঠা দাগে যেই কথাটি তুলে ধরছেন বারবার, যে সে যে ছাত্রলীগের সাবেক সে সহসম্পাদক ছিল, সেটা তো আমরা অস্বীকার করছি না, কিন্তু তার ব্যক্তিগত কার্যকলাপের দায়ভার বাংলাদেশ ছাত্রলীগ কেন নিবে? এবং সেখানে যে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে, এখন পর্যন্ত তার ফ্যামিলির সাথে আছে, সহযোগিতা করছে। কিন্তু জাকির, এই ব্যক্তিগত কর্মকাণ্ডই তো মানুষের অন্য পরিচয় কারণে, যেমন আমি একজন আমার কিছু ব্যক্তিগত পরিচয় থাকতে পারে, কিন্তু আমি যদি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত কারণে নিজের সেই ক্ষমতা ব্যবহার করি, তাহলে সে তার দায়ভার প্রতিষ্ঠান বা সংগঠন নিবে কিনা? না, আমি সেটা মনে করি না। কারণ হচ্ছে আপনি দেখেছেন যে বদরুল যখন আক্রমণ করেছে নার্গিসের উপর, তখন তার সাথে আপনি কি বলতে পারবেন তার সাথে কোনো ছাত্রলীগের নেতাকর্মী ছিল? এমন যদি হতো যে বদরুলের সাথে 10-12 জন আরো ছাত্রলীগের নেতাকর্মী ছিল, অথবা সেখানে বাংলাদেশ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের মাঝখানে পড়ে সেই নার্গিসের উপর এরকম আক্রমণ করা হয়েছে, তাহলে আমরা মনে করতাম না এটা ছাত্রলীগের। রাইট জাকির হোসেন, আপনি যে দুটি উদাহরণ দিলেন, সেই দুটি উদাহরণ অনুসারে যদি আমি আপনাকে বলি যে সিলেট এমসি কলেজে যখন আমরা দেখেছি যে ছাত্রলীগের দুই গ্রুপ সক্রিয় ছিল এবং সিলেট এমসি কলেজের অতি ঐতিহ্যবাহী ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে, তার বিচার আসলে কি হয়েছে? আমরা সেখানে পদক্ষেপ নিয়েছি। আমরা জেলা কমিটি ভেঙে দেওয়া হয়েছে। যারা এর সাথে দোষী সাব্যস্ত ছিল তাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাকে বলবো ভাই, আপনি তো সাংবাদিক, কিন্তু আপনি যদি বাংলাদেশ ছাত্রলীগের আগের কর্মী হয়ে থাকেন, এখন আপনার কর্মজীবনে থাকা অবস্থায় এরকম একটি কোনো কর্মকাণ্ডে জড়িত হন, সেটার দায়ভার কি সেই সংগঠন নিবে নাকি আপনার ব্যক্তিগত দায়ভার? সেটা আপনার কাছে এবং জাতির কাছে আমার প্রশ্ন থাকলো। জাকির হোসেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর আমেনা পারভীন, এসপিকে এবার একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম জানিয়েছেন, মামলা পরিচালনার জন্য এনবিআর ও দুদক যেসব কর্মকর্তাকে দায়িত্ব দেয় তাদের দুর্নীতির কারণে রাষ্ট্রপক্ষ মামলায় হেরে যায়। তার মতে প্রশাসনের দক্ষতা বাড়াতে অসাধু কর্মকর্তাদের চাকরিচ্যুত করা উচিত। অর্থ পাচার ঠেকাতে এনবিআর এর আরও কার্যকর ভূমিকা প্রয়োজন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে উচ্চ আদালতে শুল্ক আদায় সংক্রান্ত প্রায় 10,500 মামলা বিচারাধীন। এতে রাজস্ব আটকে আছে 3,000 কোটি টাকার বেশি। এসব মামলার বেশিরভাগ পরিচালনা করে থাকে অ্যাটর্নি জেনারেল অফিস। রাজধানীতে এনবিআর এর কর্মশালায় মামলা পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু বাধার কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল জানান, সমন্বয় না থাকায় সময় মতো তথ্য দেয়া নেওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। তিনি অসাধু ব্যক্তিকে অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে যুক্ত করারও অভিযোগ করেন। এনবিআর এর লোক গিয়ে যদি যারা নাকি মামলা করেছে তাদের সাথে কোনো রকম যোগসাজশ করে, তাহলে আমরা কিন্তু অসহায় হয়ে যাব এবং তার কাজই হবে আমাদেরকে ডিপ্রাইভ করা, কাগজ না দেওয়া, ইনস্ট্রাকশন না দেওয়া ইত্যাদি। এটা শুধু এই এনবিআর এ না, ইভেন কি দুর্নীতি দমন কমিশনের মতন জায়গাতেও। অর্থ পাচার ঠেকাতে কর অফিসগুলোতে সহজ প্রবেশাধিকার চান অ্যাটর্নি জেনারেল। আমদানি রপ্তানি কার্যক্রম নিবিড়ভাবে তদারকির পরামর্শও দেন তিনি। এই ব্যাপারে এলসি ওপেন করা হলো, মাল আসলো না বা মাল আসলো বিল অফ এন্ট্রিতে ফলস নাম্বার দিয়ে দেখানো হলো মাল এসে গেছে, তারপর এই টাকাগুলো বাইরে লন্ডার্ড হয়ে যায়। মামলা পরিচালনার বাধা দূর করতে আগামী জুলাইয়ে একটি যৌথ ফোরাম গঠনের কথা জানান এনবিআর চেয়ারম্যান। জুলাই মাসে একটা ফোরাম তৈরি করার চেষ্টা করব। আমি মনে করি যে তাতে আমাদের কার্যকর যোগাযোগ আরো সম্প্রসারিত হবে।
রাজস্ব আদায়ের ক্ষেত্রে কর্মকর্তাদের যে কোনো ধরনের চাপ উপেক্ষা করে কাজ করার নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। বেশ কিছু চ্যালেঞ্জ থাকে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেডিও স্পিকারের একটা বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে। মামলা পরিচালনার জন্য এনবিআর ও দুদক যেসব কর্মকর্তাকে দায়িত্ব দেয় তাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ অ্যাটর্নি জেনারেলের। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। জনাব খুরশিদ আলম, অ্যাটর্নি জেনারেলের এই অভিযোগ কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন যে এনবিআর দুদক কর্মকর্তাদের দুর্নীতির জন্যই মামলায় হারছে সরকার? আপনাকে ধন্যবাদ। পুরোপুরি একমত নই, তবে কিছুটা তো আংশিক তো অবশ্যই সত্য। আংশিক অ্যাকসেপ্ট করা যাবে, কারণ আমরা দেখেছি রেলের নিয়োগ বাণিজ্য সংক্রান্ত মামলাটি যখন হাইকোর্টের শুনানি হয়, হাইকোর্টের বিচারপতিদ্বয় 2015 সালে আমাদের ইনভেস্টিগেটিং অফিসারকে স্ট্রিকচার দিয়েছিলেন ইউসুফ আলী মৃধা, যার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন ছিল, কিন্তু দুদক তাকে চার্জশিট থেকে অব্যাহতি দিয়েছিল। পরবর্তীতে হাইকোর্ট ডিভিশনের আদেশে তাকে ইনক্লুড করা হয় এবং আইনের বিরুদ্ধে পর্যাপ্ত অ্যাকশন নেওয়ার জন্য হাইকোর্ট ডিভিশন অবজারভেশন দিয়েছিল এবং সেই রায় গত কিছুদিন আগে মহামান্য আপিল বিভাগ বহাল রেখেছে। কাজেই কিছুটা তো অবশ্যই সত্য, তবে পুরোপুরি আমি মানতে নারাজ। কতটুকু সত্য জনাব খুরশিদ আলম, কতটুকু সত্য এই অভিযোগটি? মানে আপনি কিছুটা যে সত্য বলছেন সেটার কোন অংশটুকু সত্য? মানে কিছু, নট ইচ এন্ড এভরি কেসেস। এখানে শুনেন, দুর্নীতি ছাড়াও আরো একটু ব্যাপার আছে, অক্ষমতা, সক্ষমতা, দক্ষতা। হ্যাঁ, অনেক সময় দক্ষতার কারণেও একটা মামলা হয়তো প্রপারলি ইনভেস্টিগেশন হচ্ছে না, সেটাও হয়তো অনেকটা দুর্নীতির পর্যায়ে পড়ে। কিন্তু সমস্যাটা হলো অদক্ষতার কারণে যদি কোনো মামলা নষ্ট হয়ে যায়, এটা তার ল্যাক অফ। কাজে আমি মনে করি সক্ষমতা, দক্ষতা অনেক বেশি বাড়াতে হবে। আগেও দুদকের কর্মকর্তাদের নিয়ে নানা অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগগুলি আমলে এনে কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা দুদকের এনবিআর এদের রয়েছে কিনা? আপনি হয়তো লক্ষ্য করবেন, ইদানিং ধরেন গত 6-7 মাস যাবৎ দুদকের অনেক অফিসিয়ালকে শোকজ করা হয়েছে। বর্তমান যিনি কমিশনের মাননীয় চেয়ারম্যান, উনি ওনার নির্দেশে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে খুব ভালোভাবে পর্যবেক্ষণ চলছে, অ্যাসেসমেন্ট চলছে, কাজের উপর তদারকি চলছে এবং অনেক অফিসারকে শোকজ করা হয়েছে। কাজেই আপনাকে একটু সময় সাপেক্ষ ব্যাপার। আপনি দক্ষতার, সক্ষমতার কথা বলছেন, আপনি এনবিআর দুদক বলছেন, বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রেই তো এটি একটু অভাব আছে, ঘাটতি আছে। আমাদের ঘাটতির জন্য, অদক্ষতার জন্যই তো এই যে পানামা কেলেঙ্কারি তো হলো। কাজেই দক্ষতা, সক্ষমতার অভাব, এটা শুধু দুর্নীতি দমন কমিশন বা জাতীয় রাজস্ব বোর্ডে নয়, এটা আমাদের বাংলাদেশের বিভিন্ন সরকারি কর্মকাণ্ডের মধ্যেই এটা খুব পর্যাপ্ত পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। তবে দুদকের একটু বেশি পড়ছে, এই কারণে দুদকের প্রতি মানুষের নজর বেশি, তাদের ট্রান্সপারেন্সিটা মানুষ চাচ্ছে অত্যন্ত স্পষ্ট আকারে আসুক এবং আদালত খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দুদকের কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করছে, সে কারণে দুদক বেশি হাইলাইট হচ্ছে। আমি মনে করি মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব যে কথাটা বলেছেন তার 25% আমি সত্য বলে মানতে রাজি। জনাব খুরশিদ, 25% আপনি সত্য বলে মানতে রাজি। জনাব খুরশিদ আলম খান, আরেকটি বিষয় যেটি দুদক সম্পর্কে বলা হচ্ছে যে অনুসন্ধান, তদন্ত এবং আইনি লড়াই দুদকের মূল কাজ হলো। আইনি লড়াইটি প্রায় পুরোটাই দুদকের নিয়ন্ত্রণের বাইরে। এই বিষয়টির সাথে বা এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক। কারণ শুনুন, দুদকের কাজ হলো অনুসন্ধান করে একটা মামলা দাখিল করা, তারপরে ইনভেস্টিগেশন করে তদন্ত দাখিল দিয়ে অনুমোদন দিয়ে আদালতে দাখিল করা চার্জশিট দাখিল করার পরে আদালতে দুদকের অবস্থান হলো একজন লিটিগেন্ট, মানে আমি বিচার প্রার্থী, আমি দুর্নীতির বিচার চাচ্ছি, এবং আসামির যেমন বিচার প্রার্থী, দুর্নীতি দমন কমিশনও বিচার প্রার্থী। কাজে সেখানে দুর্নীতি দমন কমিশনের স্ট্যাটাস আর আসামির স্ট্যাটাস ইকুয়াল, কারণ আদালতের কাছে আমি যেমন বিচার প্রার্থী, উনিও বিচার প্রার্থী। কাজে এই ক্ষেত্রে আদালতের ওখানে তো আমাদের তথ্য উপাত্ত সাক্ষ্য প্রমাণ করতে হবে এবং আদালতকে সেটা গ্রহণযোগ্য মনে করতে হবে। আদালত যদি মনে করে আমার পর্যাপ্ত তথ্য নাই, আমার সাক্ষী কনভিন্সিং না, আমি যে ডকুমেন্ট দিয়েছি ওটা ডিজাই করা যাচ্ছে না, তাহলে তো আদালত অবশ্যই আসামিকে খালাস দিবে। সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, ওটা থাকার প্রশ্ন অবান্তর।
জনাব খুরশিদ আলম, আরেকটি বিষয় যে 2004 সালে দুদক মানে দুর্নীতি দমন কমিশন আইনের যে 33 ধারা দুদকের যে নিজস্ব প্রসিকিউশন ইউনিটের কথা বলা হয়েছে, সেই প্রসিকিউশন ইউনিটের মানে ছাড়া আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে চুক্তি ভিত্তিক দুদকের আইনজীবীরা নিয়োগ পাচ্ছেন, তারা কাজ করে যাচ্ছেন। কোনটি আপনার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়, যে একটি প্রসিকিউশন ইউনিট থাকাই কি ভালো হতো? হ্যাঁ, আমার তো মনে হয় অবশ্যই একটা পার্মানেন্ট প্রসিকিউশন ইউনিট এখানে থাকা অত্যন্ত প্রয়োজন, এবং পার্মানেন্ট প্রসিকিউশন ইউনিট যদি থাকে তাহলে তার কাজের প্রতি আগ্রহ, তার সক্ষমতা, দক্ষতা মানে বৃদ্ধির জন্য অনেক কাজ করা যায়। আমরা যারা দুর্নীতি দমন কমিশন প্যানেলে কাজ করছি, আমাদের সবারই নিয়োগ কিন্তু অস্থায়ী ভিত্তিতে। আমাকে পার্টিকুলার একটা কেস দিচ্ছে হাইকোর্ট ডিভিশন বা অ্যাপেলেট ডিভিশনের জন্য, আমি সেই কেসটার জন্য শুধু জবাবদিহি করতে বাধ্য দুর্নীতি দমন কমিশনের কাছে। আর যদি পার্মানেন্ট প্রসিকিউশন ইউনিট হয়ে যায় তখন তো আমার জবাবদিহি অ্যাজ এ হোল থাকবে। এখন তো আমি একটা কেসের জন্য শুধু বাধ্য। কাজে এই ক্ষেত্রে 33 ধারাটা এখনো তো প্রয়োগ হচ্ছে না, কারণ ওখানে পার্মানেন্ট প্রসিকিউশন ইউনিটের কথা বলা আছে। আর আমরা যারা কাজ করছি বিফোর দা হাইকোর্ট ডিভিশন, অ্যাপেলেট ডিভিশন বা জাজ কোর্ট লেভেলে, আমরা সবাই টেম্পোরারি ব্যক্তিতে, এবং কাজে ওখানে বলাই আছে যে কোনো সময় যে কোনো কারণে, বিনা কারণে যে কোনো প্রসিকিউটরকে অব্যাহতি দিতে দুর্নীতি দমন কমিশন পারবে। আর যদি পার্মানেন্ট প্রসিকিউশন ইউনিট হয় তখন একটা রুল থাকবে, তখন ওইটা দুর্নীতি দমন কমিশন পারবে না। আমি মনে করি এটা পার্মানেন্ট প্রসিকিউশন থাকা ইউনিট থাকা উচিত। এটা দুর্নীতি দমন কমিশনের মামলার আরো স্পিড আনার জন্য, আরো ভিজিলেন্ট হওয়ার জন্য, প্রসিকিউটরের জন্য। জনাব খুরশিদ আলম খান, আপনাকে ধন্যবাদ। আমরা 1 মিনিটের একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি তারপরে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রচনামূলক প্রশ্নে 10 নম্বর বাড়ানো হয়েছে। এই বিষয়ে প্রস্তুতি চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সিদ্ধান্তের সঙ্গে অভিভাবকদের সংগঠন একমত হলেও এর প্রতিবাদ জানাচ্ছেন অনেক শিক্ষার্থী। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে যোগ দিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ডক্টর আনোয়ারুল ইসলাম প্রামাণিক, খুলনা সরকারি সুন্দরবন কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র অধিকারী এবং বগুড়া থেকে আছেন অভিভাবক শাহিমা দিনা। আমি ডক্টর আনোয়ারুল ইসলাম প্রামাণিক আপনাকে জানতে চাইব যে প্রথম থেকেই সৃজনশীল প্রশ্ন বিভিন্ন ত্রুটির কারণে বিতর্কিত অবস্থায় ছিল, বর্তমান সিদ্ধান্ত আবারও বিতর্কের জন্ম দিল। একটি শিক্ষা পদ্ধতি এত বেশি শিক্ষার্থীদের অসন্তুষ্টি তৈরি করা কি ঠিক, নাকি শিক্ষার্থীরা আসলে অসন্তুষ্টি জানাচ্ছেন নতুন কোনো কিছু গ্রহণ করার অনীহা থেকে? ডক্টর আনোয়ারুল ইসলাম প্রামাণিক। ধন্যবাদ। আসলে সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীদের জানবার কিছু আছে। তারা যদি মনে করে যে আমাদের এখানে কিছু শিখার আছে, বিষয়টি এরকম যে পূর্বে সৃজনশীল পদ্ধতি যখন ছিল না, তখন একটি ছাত্র বা একজন শিক্ষার্থী নির্দিষ্ট কিছু প্রশ্ন উত্তর মুখস্থ করে পরীক্ষা হলে যেতেন এবং পরীক্ষা দিয়ে আসতো। কিন্তু সৃজনশীল পদ্ধতিতে সেইভাবে প্রশ্ন মুখস্থ করার কোনো সুযোগ নাই। ওই শিক্ষার্থীকে ওই বিষয় সম্পর্কে পুরো ধারণা না পেলে সে তার উত্তর লিখতে পারবে না। সুতরাং ধারণা নিতে হলে তাকে ওই টপিক্সটা ভালোভাবে পড়তে হবে, অন্তস্থ করতে হবে, তারপরে ওই টপিক্সের উপর থেকে যে ধরনের কোশ্চেন আসুক না কেন সে অ্যাটেন্ড করতে পারবে। এখন এই যে সৃজনশীল পদ্ধতিতে আমাদের একটি প্রশ্ন বাড়িয়ে দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর মধ্যে একটি রিপার্কেশন দেখা দিচ্ছে। তারা মনে করছে যে এই সৃজনশীল পদ্ধতি বৃদ্ধির ফলে একটা প্রশ্ন বৃদ্ধির ফলে হয়তো আমরা ক্ষতিগ্রস্ত হব, আমরা উত্তর করতে পারবো না। কিন্তু আপনারা যখন সৃজনশীল পদ্ধতি প্রবর্তন করলেন ডক্টর প্রামাণিক, তখন একটি কথা উঠেছিল হচ্ছে এরকম, শিক্ষার্থীরা নাকি তখন কোনো কিছু যেহেতু মুখস্থ করতে হবে না, ভালো করে জেনে বুঝে আসলে পরীক্ষা দেওয়া যাবে, পরীক্ষা দেওয়াটা তাদের জন্য আনন্দদায়ক হবে, সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নের উত্তর দেওয়াটা তাদের জন্য আনন্দদায়ক হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে তো এটি তাদের জন্য আনন্দদায়ক নয়, তাদের আরেকটি তারা এটিকে শাস্তি হিসাবেই দেখছে। এর কারণ কি? তাহলে কি সৃজনশীল প্রশ্ন করার যেটা মূল উদ্দেশ্য সেটা অনেকটা ব্যাহত হলো? শিক্ষার্থীরা দেখছেন তো, শিক্ষার্থীদেরকে 10 নাম্বার বাড়িয়ে দিতে বলা হয়েছে, তারা সেটি দিতেই রাজি না। একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের কাছে এরকম পরিসংখ্যান আছে যে আমাদের সৃজনশীল পদ্ধতি আর সৃজনশীল পদ্ধতিতে 60 নাম্বার আমাদের ছিল সৃজনশীল আর 40 নাম্বার ছিল এমসিকিউ।
আমাদের কাছে পরিসংখ্যান আছে সৃজনশীল পদ্ধতিতেই ছেলেমেয়েরা ভালো করছে, এই 60 নম্বরই তুলনামূলক তারা বেশি পাস করছে, পাশের হার বেশি। এমসিকিউতে তারা ভালো করছে না, সেটি তো আপনারা নম্বর বেশি দিচ্ছেন সেজন্য। এমসিকিউ সেটি তো আপনারা নম্বর বেশি দিচ্ছেন সেজন্য না। আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন আপনারা আমাদেরকে 10-এ সবচেয়ে ভালো লিখলে 6 দিতেন, এখন সবচেয়ে খারাপ লিখলে 9 দেন, সেই জন্য। ভালো একটি কোশ্চেন করেছেন। আগে একটি প্রশ্ন থাকতো, পুরো প্রশ্ন লিখলে খুব ভালো লিখলে 10-এ 6 দিতাম বা 6 পেতো, তাতে মনে হতো ফার্স্ট ডিভিশন সে পেয়েছে। কিন্তু এখন খেয়াল রাখতে হবে এই 10 নম্বরের কোশ্চেনটি 4টি স্টেপে বিভক্ত, 4টি ভাগে বিভক্ত, ক খ গ ঘ। কতে 1 নাম্বার, খতে 2 নাম্বার, গতে 3 নাম্বার, ঘতে 4 নাম্বার। দেখা যাচ্ছে একটি ছাত্র যদি 4টি স্টেপেই সুন্দর উত্তর দেয়, মানে সঠিক উত্তর দেয়, তাহলে তাকে 9 দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আবার যদি সে কিছুই না পারে তাহলে সে 0 পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই ছাত্রটি ওই টপিক সম্পর্কে যদি মিনিমাম ধারণা থাকে তাহলে সে ক খ গ ঘ ঘয়ের এই 4টি স্টেপে কোনো জায়গায় অ্যাটেন্ড করে এবং কিছু না কিছু নাম্বার পায়। ডক্টর প্রামাণিক, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি প্রকাশচন্দ্র অধিকারী, সহকারী অধ্যাপক মনোবিজ্ঞান বিভাগ, সরকারি সুন্দরবন কলেজ, তার কাছ থেকে জানতে চাইবো যে এই শিক্ষা পদ্ধতির যে পরিবর্তন বা ঘন ঘন পরিবর্তন যদি আমরা বলি, সেটি শিক্ষার্থীদের মানসিক জগতে কোনো বড় প্রভাব ফেলবে কিনা বা নেতিবাচক প্রভাব ফেলবে না, যদি আমরা প্রশ্নটা এভাবে করি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। তবে এ বিষয়ে বলতে গেলে আমাকে একটু কিছু পিছন দিকে ফিরে যেতে হবে। সৃজনশীল শিক্ষা ব্যবস্থা হচ্ছে নতুন জ্ঞান অনুসন্ধান, নতুন জ্ঞানের প্রয়োগ এবং নতুন জ্ঞানের সৃষ্টি। সেই সৃজনশীল শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী এবং জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য করার জন্য প্রণীত হয়েছে জাতীয় শিক্ষা নীতি 2010। জাতীয় শিক্ষানীতি আমাদের লক্ষ্য হচ্ছে একটি অগ্রগামী শক্তি বাহিনী গড়ে তোলে, শিক্ষার্থী যারা আধুনিক বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। কিন্তু সৃজনশীল শিক্ষা ব্যবস্থা আমাদের মেধা এবং মননশীলতার উৎকৃষ্ট প্রমাণের একটা অনুপম দৃষ্টান্ত। এখানে ভীতি বা সংভীতি বা ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু যে বিষয়টা হচ্ছে কি, একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে সরকার একটা দীর্ঘদিনের লক্ষ্য থাকে। তাই যখন প্রবর্তনের ব্যবস্থা আমরা বর্তমান থাকি তখন দেখা যায় বিভিন্ন বিচ্যুতি বা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সেইগুলোকে সংকলন করে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করতে সবসময় সরকার সচেষ্ট থাকবে এবং সেটাই সময়ের দাবি। সেক্ষেত্রে শিক্ষার্থীরা একটু মনস্তাত্ত্বিক চাপ অনুভব করতে পারে, কিন্তু সেটা মনস্তাত্ত্বিক চাপ, সেটা একটা ভীতির কারণ অবশ্যই, কিন্তু বাস্তবতায় দেখা যায় সেটা আদৌ ভীতি না হয়ে অনেক সময় তাদের পক্ষেই কাজ করে। অধ্যাপক প্রকাশচন্দ্র অধিকারী, আপনাকে অনেক ধন্যবাদ। আমি শাহিমা দিনা আপনার কাছে জানতে চাইবো যে আপনি এই সৃজনশীল পদ্ধতির পরিবর্তনের বা মানে একটি প্রশ্ন বাড়িয়ে দেওয়ার পক্ষে কিনা। আমরা একটা বিরতি নিয়ে এসে আপনার কাছে বিস্তারিত শুনবো। আপাতত আপনি যদি আপনার পক্ষে না বিপক্ষে সেটি যদি একটু বলতেন, কারণটি আমরা বিরতি থেকে ফিরে এসে শুনবো। শুভ সন্ধ্যা। আমি একজন এসএসসি পরীক্ষার্থীর মা। আমার ছেলে বগুড়া জেলা স্কুলে পড়ে। তো আমরা যেভাবে তৈরি করেছি, হঠাৎ করে এটা চেঞ্জ করে দিয়ে বাচ্চারা কিন্তু টাইম নির্ধারণ করে যে আমি একটা প্রশ্ন কত সময় লিখব বা একটা অবজেক্টিভ আমি কত সময়ে কভার করব। তার মানে আপা আপনি বলতে চাচ্ছেন যে এই 10 নম্বরের পরীক্ষাটি আসলে 10 নম্বরের প্রশ্নটি যে সৃজনশীল পদ্ধতিতে হবে সেটি হঠাৎ করে নির্ধারণ করা হয়েছে। আমরা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আরো শুনবো যে এটি আপনি কখন জানতে পারলেন যে এটি বাড়িয়ে দেওয়া হবে। আমরা ফিরছি একটু পরে। শাহিমা দিনা, আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনি কবে জানতে পারলেন যে এসএসসি পরীক্ষা যে দিচ্ছেন আপনার সন্তান, তিনি তাকে 10 নম্বরের বেশি পরীক্ষা দিতে হবে, যেটি অন্য কিছু ভাবছিলেন, সেটি আপনি কখন জানলেন? এটা 1.5 মাস আগে, 2 মাস আগে বা 3 মাস আগেও যদি আমি জানতে পারি, এটা কোনো ফ্যাক্ট না। আমার কাছে ব্যাপার হলো যে বাচ্চারা ক্লাস 9 থেকে পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়, আর ক্লাস 8-এ জেএসসির ওরা একটা ধরেই নেয় যে আমাকে এভাবে এসএসসিতে অ্যাটেন্ড করতে হবে। তখন যদি হঠাৎ করে 10 মার্কস
এমসিকিউ থেকে কেটে সৃজনশীলে দেওয়া হয়। সৃজনশীল তো হলো হঠাৎ করে বলতে কতদিন আপা? হঠাৎ করে বলতে কতদিন? হঠাৎ করে বলতে 2 মাস এরকম। 2 মাস আগে। আপা আপনি আমাদের সঙ্গে থাকবেন। ডক্টর প্রামাণিক, এসএসসি পরীক্ষার মধ্যে পরীক্ষা দেওয়ার 2 মাস আগে তার পরীক্ষার প্রশ্ন পদ্ধতি চেঞ্জ হচ্ছে, এটি কেন হবে? এটি দেখেন, আমাদের এই বিষয় নিয়ে অনেকভাবেই কথা আসে, অনেকভাবেই কথা হয় এই সৃজনশীল পদ্ধতি নিয়ে। তো এটা আমরা অনুভব করেছি, সরকার মনে করেছে যে এই যে এমসিকিউটা যদি আমরা 10 মার্ক কমে দিই এবং সৃজনশীলটা যদি বাড়িয়ে দিই তাহলে হয়তো এটা পরীক্ষার 2 মাস আগে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? অধ্যাপক প্রকাশ চন্দ্র অধিকারী, আপনি কি মনে করেন এটি 2 মাস আগে কেন এই সিদ্ধান্ত নেওয়া হবে? পরীক্ষা যেদিন হবে তার 2 মাস আগে। আসলে পরীক্ষা যেদিন হবে, সাধারণত এসএসসি পরীক্ষা 1 ফেব্রুয়ারি শুরু হয়, কিন্তু আসলে 2 মাস আগে বলতে এখনো কিন্তু 4 মাসের মতো সময় আছে আমাদের সামনে। আর এই অ্যানাউন্সমেন্টটা এসেছে অলরেডি 1 মাসের মতো হয়ে গেছে, তার মানে 5 মাস আগে। ব্যাপারটা হলো কি, যেহেতু শিক্ষার্থীরা, আপনি কি মনে করছেন যে 5 মাস যথেষ্ট? জি জি জি, আপনি মনে করছেন 5 মাস যথেষ্ট? না দেখেন, একটা আমাদের কিন্তু মৌলিক পরিবর্তনটা খুব বেশি আসে। অধ্যাপক অধিকারী, জনাব শাহিমাদ্দিন, ডক্টর প্রামাণিক এবং শাহিমাদ্দিন, আপনাদের অনেক ধন্যবাদ। ছিল আজকের স্পিক কাউন্টার আমাদের পরের আয়োজনে।